গুণগত রসায়ন লেকচার 9 এর সবাইকে স্বাগতম। আমরা এই লেকচারে কভার করব ইলেকট্রনের n তম কক্ষপথের ব্যাসার্ধ শক্তি। সো আমি এই লেকচারটা দেওয়ার আগে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এটার দুইটা পার্ট থাকবে, কারণ অনেকে প্রতিপাদন জিনিসটা বুঝতে চাও না বা একটু প্রেশার ফিল করো। তাদের জন্য আমি বলবো তোমরা প্রথম কিছু মিনিট তোমরা এটা নিয়ে বেসিকটা একটু দেখো। জাস্ট ফর্মুলাটা বুঝিয়ে দিচ্ছি, তারপর এর পরের অংশ তোমরা চাইলে দেখতে পারো, না হলে স্কিপ করতে পারো। এটা আমার মনে হয় বেটার হবে, কারণ তোমরা অনেকেই এটা নিয়ে প্রেশার ফিল করতে পারো, সেটা একটা বিষয়। আচ্ছা, আমি বলি সেটা হচ্ছে এরকম যে বোর পরমাণু মডেলে আমরা দেখাইছি যে ইলেকট্রনের কক্ষপথ কীভাবে ঘুরে, ইলেকট্রন যে বিভিন্ন কক্ষপথে ঘুরে সেই কক্ষপথগুলোর ব্যাসার্ধ অনুমোদিত বা আমরা এনার্জিগুলো অনুমোদিত। আমরা দেখব যে ধরো ইলেকট্রন, এটা আমি যে কোনো একটা কক্ষপথ দেখাচ্ছি, এখানে নিউক্লিয়াস আছে আর এখানে ইলেকট্রন আছে মনে করো, হ্যাঁ। তাহলে এটার আমরা এটা যদি প্রথম কক্ষপথ ধরি, মনে করো এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এভাবে যাচ্ছে, তাই না? ইলেকট্রন এখানে মুভ করতে, এখানে মুভ করে এখানে থাকতে পারে। আচ্ছা, তৃতীয় কক্ষপথ মানে n = 1, n = 2, n = 3, এরকম, রাইট? এক এক কক্ষপথের ব্যাসার্ধ এক এক রকম। সেটা হিসাবটা কীরকম, সেটা দুইভাবে আমরা হিসাব করতে পারি। সেটা হচ্ছে এরকম, দেখো, অর্থাৎ এক এক কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ এক এক রকম। সেটা আমরা বুঝবো দুইভাবে বলতে তোমাদেরকে আমি দেখাই। একটা হচ্ছে সিজিএস মেথড, একটা হচ্ছে এসআই একক। আমি তোমাদেরকে প্রথমে শর্টকাটটা বুঝিয়ে দিই, তারপর তোমাদের ইকুয়েশনগুলো কীভাবে আসে দেখাবো। সেটা হচ্ছে এরকম, দেখো, এসআই এককে ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এরকম। আমি প্রথমে কাওয়ার নিয়মটা দেখাই দিয়েছি এই জন্য, কারণ অনেকে প্রতিপাদন জিনিসটা স্কিপ করো, পুরো ভিডিও দেখার দরকার নেই তাদের ক্ষেত্রে জাস্ট শর্টকাটটা বুঝো। Rn = n² h² π m² সো এটা খেয়াল করো, এক এক কক্ষপথের ব্যাসার্ধ এক এক রকম। তো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে। তুমি যদি এসআই এককে করতে চাও তখন হবে এরকম, দেখো, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা যদি নিউক্লিয়াস ধরো, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এভাবে যাবে। তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে। আর এখন যদি n এর মান 1 বসাও, ঠিক আছে? আমি আবারও বলছি, আমি প্রথমে এটার ব্যবহারটা দেখাবো, তারপর এটা এই কোয়েশনগুলো কীভাবে এসেছে এটা দেখাবো। সো একটু লেকচার লম্বা হবে। যাদের মনে হয় শুধু বেসিকটাই জানবা, শুধু এইগুলি ইউজ করে কীভাবে ম্যাথ সলভ করবা সেটা করতে পারো। এরপর আমি দেখাবো প্রতিপাদন, এটা ভালো হবে। আচ্ছা, n এর মান 1 বসাও। আচ্ছা, h এর মান, h কি? h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, রাইট? 6.626 10⁻34 J/s, রাইট? এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, h এর ভ্যালু। দেন আমরা ইপসাইলন নট এর ভ্যালু হচ্ছে 8.854 10⁻12 নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব/2, পাই তো ফিক্স 3.1416, পাই হচ্ছে 3.1416। এম ইলেকট্রন নম্বর 9.11 10⁻31 কেজি। আর তো আমরা জানি ইলেকট্রনের চার্জ 1.6 10⁻19 কুলম্ব। এবং তোমরা যদি সলভ করলে পাবা সেম ক্যালকুলেশন। সেটা হচ্ছে আমরা যদি একেবারেই মানগুলো বসাই দাও, n এর মান যদি 1 বসাও, তোমরা এটা ক্যালকুলেটর মেরে দেখবা যে এটা 0.5293 × 10⁻10 মিটার আসে। এটাকে আমরা এভাবে লিখি 0.53 অ্যাংস্ট্রম, যেহেতু 1 অ্যাংস্ট্রম মিনস হচ্ছে 10⁻10 মিটার। আমি একদম শর্টকাট বলছি। তাহলে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত পেয়েছি, সেটা হচ্ছে কি আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারবো। এখন অনেকেই করাটা কি, অ্যাকচুয়ালি অনেকে এটাকে একটু করে, যদি বলি তোমাদেরকে আমি, এখন এটা কিসের জন্য, এটা আমরা হাইড্রোজেনের জন্য হিসাব করি। ধরো তুমি অন্য ইয়ার ক্ষেত্রে তুমি যদি হিসাব করো, ধরো ইয়ার জন্য কীরকম হবে, সোডিয়ামের জন্য কী হবে। তো সোডিয়ামের জন্য তো পারমাণবিক সংখ্যা Z মনে করে 11। তাহলে এই ফর্মুলাটার রিয়েল ফরমেশন আসবে এরকম, Rn = n² h² ইপসাইলন নট বাই পাই m² টু দি 1/z, এরকম একটা বিষয় আছে। দেখো
1/z। সো তুমি যদি কোনো দিন হাইড্রোজেনের পরিবর্তে অন্য কিছু থাকে তাহলে আমরা প্রোটন সংখ্যাটা বসাবো, আর কিছু না। সো এটা হচ্ছে কি আমাদের যদি বলি এনার্জি নির্ণয়ের জন্য, ব্যাসার্ধ নির্ণয়ের জন্য ফর্মুলা যদি বলি এটা প্রথম কক্ষপথের জন্য যেটা থাকবে, প্রথম কক্ষপথের জন্য আমাদের ব্যাসার্ধ পেয়েছি 0.5292 ইন্টু 10^10 মিটার। হ্যাঁ, সো যদি এন এর মান 1 বসাও, এইচ এর মান প্লাঙ্ক ধ্রুবক এটা বসাও, ইপসিলন নট এটা বসাও। আচ্ছা, এইগুলো প্রত্যেকটা কাহিনী আমি বোঝাবো, এটাকে শূন্যস্থানের বেদন যোগ্যতা বলা হয়। আচ্ছা, তখন আমরা এটা পাবো। ওকে, সো এখন তুমি যদি বলো দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, সেটা হচ্ছে R2। খেয়াল করো, এখানে রাশি কিন্তু আগের মতো সব কিছুই থাকবে, শুধু এখানে এনের জায়গাটা ভিন্ন হবে। এই জন্য এনের জায়গায় 2² ইন্টু বাকিটা পুরোটাই প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যত পেয়েছো সেটা, R1 এর ব্যাসার্ধ পেয়েছি এটা, সো তাহলে R1 ইন্টু R1, এটাই পুরো মানটাই R1 হবে। সো 4 ইন্টু R1 কত পেয়েছি আমরা 0.53 অ্যাংস্ট্রম। সো তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ, 4 গুণ। সো তুমি যদি বলো তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে 3² R3 হচ্ছে 3² R1। তাহলে R4 যদি বলো 4² R1। এই জন্য দেখবো যে বোর পরমাণু মডেলে এই কথাটা বলা আছে যে এক এক কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ যে এক এক রকম, সেটা আমরা এক এক কক্ষপথের ব্যাসার্ধ এক এক রকম, তবে সেটা ইচ্ছামূলক হতে পারবে না। কক্ষপথের ব্যাসার্ধগুলো হচ্ছে কি নির্দিষ্ট বা অনুমোদিত। সেটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ 4 গুণ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 9 গুণ, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 16 গুণ। 2², 3², 4² এবং স্কোয়ার গুণ সম্পর্ক, ঠিক আছে। সো এখন কেউ যদি এই ফর্মুলাটা মনে না থাকে SI এককে, তাহলে তার করণীয়টা কি? তার করণীয়টা বেড়ে ইজি, সেটা হচ্ছে এরকম Rn = n² R0। আমরা এরকম ফর্মুলাও লিখতে পারি, তবে পুরো ফর্মুলা শেখাটা বুদ্ধিমানের কাজ, না হয়ে দেখা যাবে শর্টকাট ফর্মুলার সময় অনেক সময় আমরা নাম্বার দিতে কার্পণ্য করে টিচাররা। সো এটা একটা বিষয়। তো তুমি যদি বলো দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তখন কত হবে 2² R0। R0 হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম। তো তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে 3² R0, রাইট। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হবে 4² R0, ঠিক আছে। এভাবে করে 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 যাবে। সো আশা করি এটাতে আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমরা SI একক দেখাচ্ছি, SI এককে আমরা কীভাবে সলভ করব। আর তুমি যদি এখানে CGS এককে ইউজ করতে চাও, সেই ক্ষেত্রে কি হবে? CGS একক ইউজ করতে গেলে সেম ঘটনা। এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে Rn = CGS এককে। CGS এককে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমি তোমাদেরকে প্রতিপাদন দেখাবো, কারণ অনেকেই প্রতিপাদন দেখতে চাও না, সুতরাং ভিডিও লম্বা করে লাভ নেই। হ্যাঁ, এই n² h² 4π² m² n²/z। আমি আসলে প্রতিপাদনটা দেখাবো, সো টেনশন করার কিছু নেই। এখন তুমি n এর মান 1, 2, 3 এভাবে করে যদি বসাও, ধরো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, হ্যাঁ, n এর h এর মান কত হবে? h এর মান হচ্ছে, এখানে h এর ভ্যালু হচ্ছে, আমি এখানে আউটপুটটা লিখবো, টেনশন করার কিছু নেই, পুরোটা বোঝাবো। h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক 6.626 10^27। আমরা 10^34 পাইছিলাম SI এককে, 6.626 10^34 জোল সেকেন্ড পাইছিলাম। এখানে জোল হবে না, এখানে হবে আর্ক, 10^27 হবে আর্ক সেকেন্ড। তা আর আমি ডিটেলস বুঝাবো সিজি, অর্থাৎ SI এককে শক্তির একক হচ্ছে কি জোল, এখানে হচ্ছে আর্ক। আর্ক শব্দটা আসছে গ্রিক শব্দ আর্গন থেকে, ERGON, আর্গন থেকে এসেছে। n এর ভ্যালু আমরা 1 বসাবো, আর এখানে h, আচ্ছা h তো আমরা বলেছি এটা। দেখেন আমরা পাইয়ের মান তো 3.1416, পাই হচ্ছে 3.1416। আর আমরা ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10^28 গ্রাম বসাবো। আর এর ভ্যালু হচ্ছে কি ভালো করে বুঝি, ইলেকট্রনের চার্জ 4.8 ইন্টু 10^, আমি যদি বলি তোমাদেরকে, সেটা হচ্ছে 10^10 ESU বলি আমরা, ESU। সো অ্যাকচুয়ালি এটা আমি একটু বুঝাই দিই, সেটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10^19 কুলম, আর 1.6 এটা আছে SI এককে, 10^19 ইন্টু 3 × 10⁹ ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট।
এসআই এককে ইএসইউ হিসাব করা হয়, আর কুলম্বের সাথে ইএসইউ সম্পর্ক হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। সো যদি ক্যালকুলেশন করে এটা পাবো 4.8 × 10⁻10 ইএসইউ। ওকে, সো এই জিনিসটা তোমরা পেয়ে যাবা। অর্থাৎ ইলেকট্রনের চার্জ আমরা কুলম্ব এককে হিসাব করবো না, ইএসইউ এককে হিসাব করব। আর তুমি যদি এটা ডিটেলস বসাই দাও তাহলে তোমরা পাবা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ সেম 0.5292 × 10⁻8 সেন্টিমিটার। সো অ্যাকচুয়ালি এটা তুমি সেন্টিমিটার থেকে পরবর্তীতে মিটারে নিয়ে যেতে পারো, বা আমরা যেমন এভাবে করে দেখাইছিলাম আগের মধ্যে হিসাব থাকবে আসলে। সেটা হচ্ছে এরকম, যেমন প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা পাইছিলাম 0.53 অ্যাংস্ট্রম। অ্যাকচুয়ালি 1 অ্যাংস্ট্রম মিনস 10⁻10 মিটার বা 10⁻8 সেন্টিমিটার। কী জন্য জানো? কারণ আমি সেন্টিমিটার থেকে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাই তো 100 দ্বারা গুণ করবো, তাই না? দ্যাট মিনস এটাই পাবো। সো তাহলে এত সেন্টিমিটার, বা আমরা ডিরেক্টলি লিখে ফেলতে পারি 0.53 অ্যাংস্ট্রম। তো সেম আগের মতো, তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে 4 গুণ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে 9 গুণ, এভাবে করে হবে। ঠিক আছে? সো আমি তোমাদেরকে প্রথমে এই জন্য এটা এভাবে করে দেখাচ্ছি যাতে তোমরা ক্যাচ করতে পারো শর্টকাট। আর তুমি যদি সিজিএস এককে এবং সিজিএস এককে যদি এনার্জি বের করতে চাও, আর তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে ব্যাসার্ধ নির্ণয়ের কৌশল দেখালাম, বা বলতে পারো ফর্মুলাটা নিয়ে আমি ডিসকাস করেছি। আমরা এখন এনার্জি নির্ণয় সংক্রান্ত বিষয়ে যাব। তাহলে আমরা এনার্জি নির্ণয়ের জন্য একটু যাই। সেটা হচ্ছে কি, আমরা এখানেও দেখাবো এসআই একক এবং সিজিএস এককে। হ্যাঁ, তো এসআই এককে এনার্জি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা, এনতম কক্ষপথে ব্যাসার্ধ আছে। তো আমরা মানগুলো জানি অবশ্য। এসআই এককে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 10⁻31 কেজি। ঠিক আছে? দেন আমরা এম হচ্ছে ইলেকট্রনের ভর হচ্ছে এম ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 10⁻19 কুলম, অ্যান্ড দেন n² h²। প্রথম কক্ষপথে n এর মান 1 বসাও, h এর মান 6.626 10⁻34 জুল সেকেন্ড। এপসাইলন নট শূন্য স্থানে বেদন যোগ্যতা 8.854 10⁻12 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। এবং তোমরা যদি বসাও দেন এনার্জির যে মানটা আসে সেটা হচ্ছে এরকম, E1 হচ্ছে -2.17 × 10⁻18 জুল। ঠিক আছে? আর তুমি যদি সেটা কি করতে চাও ভালো করে বুঝো। আচ্ছা, এটা হাইড্রোজেনের জন্য আমরা বলছি আর কি। ঠিক আছে? আর যদি অন্যান্যর জন্য হয় তাহলে আমরা হিসাব করব। আমরা হাইড্রোজেনের জন্য দেখাই, পেজ পরীক্ষা বেশি গেলে হাইড্রোজেনে আসে। সো এখন দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, সেটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের এনার্জি কত হবে। এটার অবশ্যই এনার্জি নিয়ে দুইটা ক্যালকুলেশন আছে, এটা হচ্ছে জোল আর একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তো ইলেকট্রন ভোল্ট তুমি যদি নিয়ে যাও -2.17 10⁻18 জোল থেকে ইলেকট্রন ভোল্ট নিয়ে গেলে ইলেকট্রনের চার্জ দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তো ইলেকট্রন ভোল্ট থেকে জোল থেকে ইলেকট্রন ভোল্ট হলে আমরা এটা দ্বারা গুণ করব 1.6 × 10⁻19 অ্যাকচুয়ালি ভাগ করব আমরা এটাকে আমরা এভাবে 1.6 10⁻19 করে। এখন এটা কি হয়ে যাবে, ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। দেন আমরা বলতে পারবো এটা হচ্ছে কি -13.6 ইলেকট্রন ভোল্ট আমরা নিয়ে যাব। দুইভাবে বের করতে পারি, এটা হচ্ছে জুল আর একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট হলে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখন দ্বিতীয় কক্ষপথের এনার্জি কত হবে, দ্বিতীয় কক্ষপথের এনার্জি হবে, কারণ এখানে অনলি 2² হবে, বাকিটা আগের মধ্যে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার ক্যালকুলেশনটা হবে এরকম। দ্বিতীয় কক্ষপথের এনার্জি হবে E2 হবে 1/n² E1, কারণ স্কোয়ারটাই আমাদের থাকবে, n² থাকবে, বাকিটা E1 এর ফর্মুলা। তাহলে আমরা 1/4 অফ E1 হবে দ্বিতীয় কক্ষপথের এনার্জি, আর তৃতীয় কক্ষপথের এনার্জি হবে E3 হবে 1/9 অফ E1, এভাবে করে যাবে। সো En যদি বলো nতম কক্ষপথের এনার্জি 1/n², আমি 1/2² এখানে 1/2², তাহলে 1/n² E1, এটাই হচ্ছে আমাদের ব্যাপার। ঠিক আছে? সো এনার্জি নির্ণয়ের জন্য তখন আমরা এস একক হলে এটা ইউজ করব। আর তুমি যদি সিজিএস এককে বলো তখন আমরা কীভাবে করব। সো সিজিএস একক হলে আমাদের যেটা এই ফর্মুলাটাই আসবে
সো তাও সেম অ্যাকচুয়ালি, ওখানে জোল ছিল, এখানে আর্ক আসবে, এনার্জি নির্ণয় ফর্মুলা হবে আর্ক। সো সবগুলোই সেম থাকবে অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে কি এম এর ভ্যালু কত হবে, আমাদের এম এর ভ্যালু 9.11 10^28 গ্রাম হবে। এর ভ্যালু আমরা ইএসি হিসাব করবো, এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর কিছু না, হুবহু আগের মধ্যে থাকবে। সো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, এই ইকুয়েশনগুলো আমরা চাইলে আরও শর্টকাট করে ফেলতে পারবো, বিশেষ করে এসআই এককে। কেউ যদি এনার্জি নির্ণয়ের শর্টকাট ফর্মুলা ইউজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ইএন ইকুয়াল এই ফর্মুলাটা ইউজ করতে পারো, -2.17 10^18 n স্কোয়ার বাই জেড, n স্কোয়ার জেড স্কোয়ার, এটা ইউজ করতে পারো। বাই কত n স্কোয়ার, সরি বাই 1/n স্কোয়ার, n স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করতে পারো। এটা দিয়ে তুমি বলতে পারো যে এটা তো খুব শর্টকাট ফর্মুলা হইলো, তাহলে নাম্বার দিবে কিনা, অবশ্যই নাম্বার দিবে। সো এটা হচ্ছে প্রথম, এখন n এর মান যদি 1 বসাও তাহলে আমরা মান পাবো 2.17। এটা হচ্ছে একদম শর্টকাট ফর্মুলা। হ্যাঁ, কেউ যদি এটা করতে চাও তার জন্য এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কক্ষপথের কথা হবে E2 বসাও, তখন 3 স্কোয়ার 2 স্কোয়ার হবে, 2 স্কোয়ার হবে, বাকিটা জোল একক আসবে, যা পাও, ঠিক আছে। তো আর ইলেকট্রন প্রোটন নিয়ে গেলে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করতে হবে। সো এটা খুব ইজি বিষয়। আর কেউ যদি এনার্জি নির্ণয়ের শর্টকাট ফর্মুলা ইউজ করে, সেটা হচ্ছে Rn ইকুয়াল n স্কোয়ার R1। তাহলে R1 যদি বলো, অ্যাকচুয়ালি এটা যদি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বলো, তাহলে 2 স্কোয়ার R1 মানে 0.53 অ্যাংস্ট্রম, ঠিক আছে। সো শর্টকাট ফর্মুলা ইউজ করে ম্যাথ করতে পারবে তুমি যদি খুব বিপদে পড়ো, ঠিক আছে, কারণ অনেক সময় এক্সামে ফর্মুলা মনে থাকে না, সেই জন্য। বাট আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই সেটা কি করো, যেন ফুল বেসিক জানো, ঠিক আছে। সো আমরা এখন এতটুকু পরিমাণ দেখালাম যে ফর্মুলাগুলো কীভাবে ইউজ করে আমরা কীভাবে ম্যাথ করব, ঠিক আছে। এখন আমরা অ্যাকচুয়ালি দেখাবো যে এই ফর্মুলাগুলো কিভাবে আসে। সো আমি রিকোয়েস্ট করব, কারো যদি মনে হয় যে আমি এই পার্টটা স্কিপ করতে পারো, তখন ভিডিও এতটুকুই দেখবা, ঠিক আছে। আমরা এখন এসআই একক এবং সিজিএস এককে শক্তির রাশিমালাগুলো কীভাবে আসে সেটা প্রতিপাদন দেখাবো। হ্যাঁ, প্রথমে আমি এসআই এককে দেখাই, দেন সিজিএস এককে দেখবো তোমরা। সেটা হচ্ছে এরকম, আমরা জানি নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন ঘুরে, এটা যদি নিউক্লিয়াস বলো, আমি এভাবে করে দেখাই, এটা ভালো। এটা যদি পরমাণু বলো, সো এটা নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত, ও নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, রাইট। এখানে একটা প্রোটন থাকতে পারে, চারটা প্রোটন থাকতে পারে। তো ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ সমান, কিন্তু বিপরীতমুখী, 1.6 10^19 কুলম। সো এখানে যদি Z সংখ্যক প্রোটন থাকে, চার্জ হবে ZE। ধরো হাইড্রোজেনের জন্য একটা প্রোটন, কিন্তু তুমি যদি সোডিয়ামের জন্য বলে 11টা হবে, তখন 11E। এটার সাথে ইলেকট্রনের আকর্ষণ। আচ্ছা, সো আমরা সেখানে দেখাবো সিজিএস একক হলে কি হয়, এসআই একক হলে কি হয়। আমরা আপাতত এসআই একক বলি। তাহলে এসআই একক আমাদের ফর্মুলা কি, সেটা হচ্ছে এরকম, কুলম্ব সূত্র, F ইকুয়াল 1/4πε0 E স্কোয়ার বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার। সো এখন তোমরা দাবি করতে পারো ইপসাইলন জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটাকে বলে মাধ্যমের বেধন যোগ্যতা। অর্থাৎ এই যে ধরো একটা প্লাস চার্জ, এটা মনে করো মাইনাস চার্জ, ঠিক আছে। তো এখানে যে আকর্ষণ হয়ে পড়লো, হ্যাঁ, এখানে তো অ্যাকচুয়ালি কোনো আকর্ষণ এরকমভাবে বলবো না আমরা। সো দেয়ার ইজ নো অ্যাট্রাকশন অর রিপালশন, অনলি এক্সচেঞ্জ অফ ফোটন এক্সিস্ট। এখানে হচ্ছে কি মূলত ফোটনের বিনিময় হয়, একটা প্লাস চার্জ মাইনাস চার্জকে আকর্ষণ করা মানে হচ্ছে কি, এখানে কি হয়, ফোটনের বিনিময় হয়। এই যে ফোটনের বিনিময় হয়, আর এই বিনিময়টা মাধ্যমজনিত যেটা বাধাটা পায়, সেটাকে আমরা বলি ইপসাইলন নট বলি। অর্থাৎ দুটি মাধ্যমের, যে কোনো মাধ্যমে দুটি চার্জের মধ্যকার আকর্ষণ বল, মাধ্যম দ্বারা যে কী হয়, এফেক্ট হয়, আমি মাধ্যম যে বাধার প্রতিবন্ধকতার সৃষ্টি হয় মাধ্যম কর্তৃক, এটাকে আমরা ইপসাইলন নট বলবো। সো ইপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 8.85854 10^12 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। সো আমরা এগুলো পড়াবো আস্তে আস্তে, টেনশন করার কিছু নেই। এটা হচ্ছে কুলম্বের সূত্র। আবার আমরা জানি কেন্দ্রমুখী বল, ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরে, ইলেকট্রনের কেন্দ্রমুখী বল হচ্ছে mv²/r, এটাকে আমরা বলি FC, সেন্ট্রিপেটাল ফোর্স। এখন দুইটা ইকুয়াল, দুইটাকে আমরা যদি ইকুয়াল করি,
ইকুয়েট করি, তাহলে আমরা কি লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল হচ্ছে কি 1/4πε0 ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা আরটা কী করতে পারি, এই অনলি আর থাকবে। সো বি স্কোয়ার ইকুয়াল কত হবে এম আর, আমরা এমটা এদিকে চলে আসবে। আর যদি শুধু ভি ভ্যালু তাহলে হবে এরকম, এটার বর্গমূলটা অনলি ই থাকবে, উপরে ই থাকবে, আর এটা বর্গমূল হিসেবে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাগ নির্ণয়ের কৌশল। তো এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ যদি বলো তাহলে কত হবে, বিএন হবে। বিএন হলে কত হবে এম আর এন, এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ। আচ্ছা, এখন আমরা এই যে বুর পরমাণু মডেলে শেখাচ্ছ এমভিআর, এমভিআর ইজ ইকুয়াল হচ্ছে কত এন টাইমস এইচ বাই 2π। ওকে, সো এম ভি এন আর এন, এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ, এনতম ইলেকট্রনের কক্ষপথে ব্যাসার্ধ। আমরা এই ভি এন এই জিনিসটা আমরা এখন প্রতিপাদন করেছি, রাইট, এটাই আমরা এখন প্রতিপাদন করেছি। এখন আমরা এটা থেকে কি করব, আচ্ছা তাহলে আমরা বি এন এর ফর্মুলা পেয়েছি, এটা আমরা এখন ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলাটা একটা এস্টাবলিশ করব। ওকে, সেটা আমরা একটু করি, সেটা হচ্ছে এম ভি এন, বি এন বলতে এটা ই 4πε0 এম আর এন। ওকে, এদিকে একটা আর এন আছে, আর এন ইকুয়াল এন টাইমস এইচ বাই 2π। আচ্ছা, মুছে দিচ্ছি এটা আমি। তাহলে বলো আমাদের স্কোয়ার করে ফেলি, এম স্কোয়ার এইচ স্কোয়ার আর এন স্কোয়ার 4πε0 এম আর এন, এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ, তাহলে এটা এন স্কোয়ার এইচ স্কোয়ার 4π স্কোয়ার। আচ্ছা, আমরা একেবারে করে ফেলি, এম দ্বারা যদি ভাগ করি অনলি এখানে এম থাকবে, এম এটা চলে যাবে, তা আর এন এখানে আর এন স্কোয়ার। সো আমরা আর এনটা বাদ দিলে এটা আর এন থাকবে। আমি শর্ট করে ফেলছি, তোমরা একটু চেক করবা। 4π দ্বারা ভাগ করবে, এখানে 4π আর একটা পাই থাকবে, পাই থাকবে। আচ্ছা, দেন আমরা আর এন, সুতরাং আর এন ইকুয়াল কত হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার ε0, ε0 এর সাথে গুণ হবে। ওকে, পাই এম ই স্কোয়ার, এটা এভাবেই থাকবে। ঠিক আছে, এটা তো এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয়ের কৌশল, সেটা আমরা এখানে এস্টাবলিশ করেছি, এই ইকুয়েশনটা এস্টাবলিশ করেছি। আচ্ছা, আমরা এখন এই দুইটা ক্যালকুলেশনটাকে একসাথে করে এনার্জি নির্ণয়ের কৌশল এস্টাবলিশ করতে পারবো। সেটা হচ্ছে এরকম, ইলেকট্রনের টোটাল এনার্জি ইকুয়াল হচ্ছে এরকম পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, রাইট। সো কাইনেটিক এনার্জি, সো আমরা বিভব শক্তি নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এরকম 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। সো কিউ বাই আর স্কোয়ার, তো এখানে ইলেকট্রনের চার্জ ও প্রোটনের চার্জ সমান, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটার ডিটেলস প্রমাণ স্থিতিতে তোমরা পাবা। আমি এখানে শর্ট করে লিখে দিচ্ছি, ই বাই আর স্কোয়ার লিখতে পারি আমরা। সো ইপি বা দেখো এখানে ইলেকট্রনের যেটা পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ ইন্টু ভোল্টেজ, রাইট, ইভি প্লাস হচ্ছে বিভব শক্তি, আর এখানে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। সো তাহলে আমরা ই আর ভি হচ্ছে কি ইলেকট্রন চার্জ হচ্ছে মাইনাস, আর বিভবের ইয়া হচ্ছে কি ইকুয়েশন হচ্ছে এটা 1/4πε0 ই বাই আর স্কোয়ার, 1/4πε0 ই বাই আর স্কোয়ার। আচ্ছা, প্লাস হাফ এম আর ভি স্কোয়ার, যেহেতু আমরা বি এর রাশিমালা পেয়েছি এটা। সো ভি এন স্কোয়ার, যদি আমি তেমন কক্ষপথে ইলেকট্রনের এটা, তাহলে আমরা এটাকে স্কোয়ার করলে কি যেটা পাবো সেটা হচ্ছে কি ই স্কোয়ার 4πε0 এম আর এন। আচ্ছা, তো এম এম চলে যাবে অ্যাকচুয়ালি, মাইনাস ই স্কোয়ার 4πε0 আর স্কোয়ার, আর এখানে হবে 1/2 এম এম চলে যাবে ই স্কোয়ার 4πε0 আর স্কোয়ার। আর না বলে আমরা আর এন স্কোয়ার বলতে পারি, অ্যাকচুয়ালি আর এন স্কোয়ার, অসুবিধা নেই, আর এন স্কোয়ার 4πε0 আর এন, আর এন অ্যাকচুয়ালি এম এম আর এন। আচ্ছা, তাহলে এখানে আমরা স্কোয়ার হবে না, সরি আচ্ছা আর এন হবে। আচ্ছা, আর এন হবে অনলি। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি অ্যাকচুয়ালি উইথ 1 মাইনাস হাফ, অ্যাকচুয়ালি এটা তো মাইনাস হাফ, রাইট। তাহলে আমরা মাইনাস হাফ, এটা পুরোটা ধরলাম আর কি স্কোয়ার 4πε0 আর এন। এখন বলো আর এন এর ফর্মুলাটাকে, আর এন এর ফর্মুলা পেয়েছি আমরা এটা, ঠিক আছে।
সো আমরা আলটিমেটলি এনার্জিটা পাবো ইকুয়াল মাইনাস হাফ ই স্কোয়ার 4πε0 আর এর ফর্মুলা হচ্ছে এটা। সো এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, আর এটা এই রাশিটা উপরে তুলে দাও পাই এম বি স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি ইকুয়েশনটাই পাচ্ছি, কারণ -1/4 আই মিন 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার। আমি যদি এটাকে আর একটু সিম্পলিফাই করে এখানে দেখাই আলটিমেটলি, তাহলে আমার এনার্জির ইকুয়েশনটা আসবে এরকম -1/8 পাই, দেখো পাই এম, পাই আমাদেরকে পাই থাকবে অ্যাকচুয়ালি, এখানেও পাই চলে যাবে, সো পাই থাকবে না আলটিমেট ইকুয়েশনে। এম ই টু দি 4 এম ই স্কোয়ার ই টু দি 4 এম ই টু দি 4 এম ই টু দি 4 8 আছে 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের এসআই একক নির্ণয়ের, এসআই এককের ক্ষেত্রে আমরা শক্তি নির্ণয়ের জন্য ফর্মুলা। এখন আমরা যাব সিজিএস এককে, আই মিন সিজিএস এককে আমরা কীভাবে এই ইকুয়েশনটা পাই সেটা নিয়ে একটু কথা বলব। ঠিক আছে, এখন আমরা যাব সিজিএস মেথডে কীভাবে এই ইকুয়েশনটা নিয়ে আসে সেটা একটু দেখি। সেটা হচ্ছে এরকম, এটা যদি তুমি পরমাণু বলো, জাস্ট চিন্তা করো ইলেকট্রন বাইরে আছে, আচ্ছা এখানে ইলেকট্রন আছে মনে করো, আচ্ছা এখানে নিউক্লিয়াস, সো নিউক্লিয়াসের চার্জ পজিটিভ, কিন্তু এখানে কয়টা প্রোটন আছে সেটা আমরা জানি না। মনে করো এন সংখ্যক প্রোটন আছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এন এ লিখতে পারি, রাইট? সো তাহলে আমরা এখানে কি করতে পারি, ইলেকট্রনের চার্জ এন ই না বলি, অ্যাকচুয়ালি এটাকে আমরা জেড ই বলি, কারণ প্রোটন সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। ধরো হাইড্রোজেনের জন্য একটা, লিথিয়ামের জন্য প্রোটন সংখ্যা হবে কি 3, রাইট? তাহলে ম্যাগনেসিয়ামের জন্য 12, সোডিয়ামের জন্য 11, এরকম আর কি। তাহলে তাদের মধ্যকার আকর্ষণ বলটা কীরকম হবে? আমরা যেটা কুলম্ব সূত্র পেয়েছি সেটা ছিল এরকম, এফ ইকুয়াল হচ্ছে 1/4πε0 ই স্কোয়ার বাই আর স্কোয়ার, এতটুকু পেয়েছি। কিন্তু আমরা সিজিএস মেথডে এটাকে এভাবে লিখি না, সেটাকে এভাবে লিখি এফ ইকুয়াল হচ্ছে কি জেড স্কোয়ার জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন প্রশ্ন করতে পারো এটা কি আসলে, হ্যাঁ এটা এতটুকু পরিমাণ না হয় বোঝা যায়, সেটা হচ্ছে এরকম। আচ্ছা এটার পরিবর্তে আমি মনে করো খেয়ে ধরলাম ইলেকট্রনের চার্জ হচ্ছে কি ই আর প্রোটনের চার্জ হচ্ছে কি জেড ই, কারণ এখানে কয়টা প্রোটন আছে আমরা জানি না, যতটা প্রোটন থাকবে সেটা প্রোটন ইন্টু চার্জ বাই আর স্কোয়ার। এখানে দেখবা যে এফ এর পরিবর্তে আমরা এটা ইউজ করি, সেটা হচ্ছে কি জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, আই মিন কে ইকুয়াল 1। এখন প্রশ্ন হচ্ছে কে ইকুয়াল 1 কেমন হয়, এটা বোঝার জন্য আমরা এই 1/4πε0 এটার মান হচ্ছে কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। তো কুলম ইনভার্স 2কে আমরা এভাবে না লিখি, এভাবে লিখি মনে করো সি স্কোয়ার দ্বারা লিখি। আচ্ছা এখন আমরা কনভার্সনটা বুঝবো কেমনে একই রকম হয়। সেটা হচ্ছে কি 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। দেখো এখানে কিছু কনভার্সন দেখাবো, যে কনভার্সনগুলো তোমাদের একটু বুঝতে হবে, আমি এখানে লিখে দিচ্ছি, সেটা খেয়াল করো। সেটা হচ্ছে এই বলের ব্যাপারটা একটু চিন্তা করো, আমরা এফ ইকুয়াল এম এ, তো এফ ইকুয়াল যে এম এ আমরা 1 নিউটন বললে 1 কেজি ইন্টু 1 ms ইনভার্স 2, এটাকে আমরা কি বলবো, 1 নিউটন বলবো। আর তুমি যদি 1 ডাইন বলো, 1 ডাইন যদি বলো 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার এস ইনভার্স 2। সো এটাকে এখানে আমরা তুমি বলো, এটাকে আমরা যদি এখন কনভার্ট করি 10⁻³ গ্রাম 10⁻² সেন্টিমিটার এস ইনভার্স 2। সো ক্যালকুলেশন করলে 10⁵ গ্রাম সেন্টিমিটার এস ইনভার্স 2, 10⁵ ডাইন বলবো। সো এই জন্য 1 নিউটন মিনস 10⁵ ডাইন। এটাকে আমরা এখন কনভার্ট করি, তাহলে কি লিখবো 9 × 10⁹। আচ্ছা নিউটন মানে 10⁵ ডাইন হবে, ডাইনকে আমরা সংক্ষেপে DYNE এভাবে লিখি ডাইন। আচ্ছা মিটার, আমরা 1 মিটার মানে 10⁻² সেন্টিমিটার, তা 10⁻⁴ হবে সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা 10⁹ হবে এখানে। আর কুলম্বের সাথে আমরা ইউর যেটা রিলেশন সেটা বলছিলাম এরকম, 1 কুলম্ব মিনস হচ্ছে এরকম 3 × 10⁹
ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। সো তাহলে ইলেকট্রনের চার্জ, আচ্ছা কুলম তাহলে এটাকে স্কোয়ার করলে আমরা কি পাবো? আচ্ছা 3 × 10⁹ ESU। আচ্ছা এখন দেখবা যে 10⁵, 10⁹, 10⁸, 9 × 10⁸, আর এটাও হচ্ছে 9 × 10⁸। ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি 1-এ পাবো, আমরা 1-এ পাবো। সেই জন্য আমরা এটাকে এই ডিরেক্টলি এটা সিজিএস এর ক্ষেত্রে এটা কে এর মান কত হয়ে যায়? 1 হয়ে যায়, আর কিছু না। কে এর মান কত হয়ে যায়? 1 হয়ে যায়। আচ্ছা সো আমরা এটা দেখালাম। এখন এই যে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, আমরা যেটা কেন্দ্রমুখী বল পাই সেটা হচ্ছে কি FC, সেন্টিপিটাল ফোর্স, mv² হচ্ছে কত? r। তাহলে আমরা এই দুইটা একসাথে লিখলে আমরা কি লিখতে পারি? mv²/r ইকুয়াল হচ্ছে কত? ze²/r²। সো v² আমরা কি লিখতে পারি? আচ্ছা এখানে r চলে গেলে এখানে কি থাকবে? r থাকবে। আচ্ছা z² ইকুয়াল তাহলে কত হবে? b² ইকুয়াল ze²/mr। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা এটাই পেয়েছি, ze²/mr। এতটুকু আমরা এস্টাবলিশ করেছি, রাইট। এখন আমরা যেটা পাই ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল n টাইমস h/2π। সো তুমি এখন m² v² r² ইকুয়াল n টাইম n² h²/4π², রাইট। আচ্ছা তাহলে আমরা এখান থেকে যেটা rn এর রাশিমেলা পাওয়ার কথা সেটা হচ্ছে কি r² ইকুয়াল তাহলে কত হবে? এখান থেকে আমরা m², আমরা v² ফর্মুলা যেহেতু এটা ze²/mr, এটাকে আমরা mr লিখি বাই r² ইকুয়াল n² h²/4π²। আচ্ছা যদি আমরা এটা এদিকে নিয়ে যাই আমরা এখানে আর টাইম থাকবে। আচ্ছা আর r² এখানে কি থাকবে? r থাকবে। তাহলে আলটিমেটলি rই থাকবে এটা। সো তাহলে r ইকুয়াল আমরা এখান থেকে লিখতে পারি এই রাশিটাই চলে আসবে n² h²। দেখবা যে 4π², মিলাও একটু মিলাও। এদিকে আমাদের কি আরেকটা m ছিল, আমরা mটা আমরা 4πm², m a² এটাই থাকতেছে, রাইট। আর ঝেডটা আমরা এদিকে আলাদাভাবে লিখতে পারো, অথবা ঝেডটা এদিকে গুণ করতে পারো। এই রাশিটা চলে এসেছে, জাস্ট তোমাদেরকে আমি এটাই দেখালাম, ঠিক আছে। এখন ইলেকট্রনের যে শক্তি নির্ণয় আগের মতোই হবে। সো আগের মতোই হবে। এনার্জি হচ্ছে কি E ইকুয়াল EP প্লাস EK। সো E ইকুয়াল এরকম, E ইকুয়াল EP প্লাস EK। সো অবশ্যই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি E ইকুয়াল হচ্ছে কত? EV, আর EK ইকুয়াল হাফ mv², রাইট, হাফ mv²। E ইলেকট্রন চার্জ মাইনাস B হচ্ছে কত? বিটাকে আমরা এভাবে লিখেছিলাম B ইকুয়াল এরকম ছিল আমাদের, তাই না? 1/4πε0 E/r। তো এখানে অ্যাকচুয়ালি এরকম না বলে আমরা কে E/r। সো অ্যাকচুয়ালি ZE এর আমরা এই জেড সংখ্যক প্রোটনের সাথে সম্পর্ক, সো এটাকে আমরা এভাবে লিখেছিলাম। সেটা হচ্ছে কি ZE/r, যেহেতু কে এর মান 1। এখন দেখো হাফ mv², হাফ mv² মিনস আমরা এই রাশিটাই পেয়েছি ze²/mr, রাইট। ওকে, সো mm চলে যাবে, অ্যাকচুয়ালি এটাই থাকবে আমাদের। সো আমাদের এরকম থাকবে ze²/r প্লাস হাফ ze²/r, আর জায়গায় আর এম হবে, অ্যাকচুয়ালি অসুবিধা নেই। তাহলে মাইনাস হাফ ze²/r, রাইট। এখন মাইনাস হাফ অসুবিধা নেই, ze² এটাও ঠিক থাকবে, আর আর এর জায়গায় ছিল আমাদের এটা, তাহলে এটা উল্টাই দিলে আমরা এরকমই পাবো 4π² m e² z n² h²। এটাকে তোমরা এখন যদি সাজাও, এই যে দেখো এটাই পাবা আমরা সিজিএস যেটা পেয়েছি, কারণ এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে কত হবে? 2 হবে, রাইট। π², ঠিক আছে, π² m এই e² e⁴, ঠিক আছে। ওকে, জেড আছে, z² আমরা z² হবে, ঠিক আছে, n² h²। তাহলে আমরা ইকুয়েশনটাই পাবো, ঠিক আছে। সো প্রতিবেদন দেখতেও পারো, নাও পারো, বেসিক্যালি আমি তোমাদেরকে বলবো ফার্স্ট পার্টটা, ওটা আমি ভিডিওর যে অংশ আমি গাণিতিক দেখাইছি এতটুকু দেখলেও হবে। আর যারা বিস্তারিত জানতে চাও তাদের জন্য ওয়েলকাম, কারণ না হয় বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো তোমরা ফেস করো, অনেক লম্বা ইকুয়েশন বা প্রতিবেদন দেখতে চাও না। যারা অ্যাকচুয়ালি জানতে চাও তাদের জন্য খুবই ভালো, ঠিক আছে।
সো আজকের লেকচারটা অনেক লং হলো, পরবর্তী লেকচারের জন্য স্বাগতম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।